ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি একটা টপিকের উপর আলোচনা করছি। সেই টপিকটা হচ্ছে পিএইচ এর ধারণা। পিএইচ ভালো করে দেখো, লেখাটা কেমন আছে। ছোট হাতের পি, বড় হাতের এইচ কিভাবে লেখা আছে ঠিক সেভাবেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? পিএইচ এর কনসেপ্ট, এবার এই কনসেপ্টটা কেন দরকার ছিল, পিএইচ এই জিনিসটাই বা কি, কেন আমরা এটাকে ব্যবহার করব, আমরা এই সম্পর্কে আলোচনা করব। দেখো, পিএইচ এর কনসেপ্ট বলতে গেলে এই যে পিএইচ কথাটা আসছে কেন, আমরা বিভিন্ন ধরনের অ্যাসিড এবং ক্ষারের কথা বলেছি। বিভিন্ন ধরনের অ্যাসিড এবং ক্ষারের কথা বলতে গিয়ে আমরা আরহেনিয়াসের মতবাদটা বলেছি, যেখানে বলা হয়েছে যে হাইড্রোজেন ঘটিত যৌগ যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, তাই তো? আমরা বলেছি H+ আয়ন যারা দেয় জলীয় দ্রবণে তারা কি, তারা অ্যাসিড, আর যারা OH- আয়ন দেয় তারা হচ্ছে বেস বা অ্যালকালি, এটা বলেছি, ঠিক আছে? এরপর আমরা যদি এটা বলি H+ আর OH-, এটা অ্যাসিড আর বেসের, এটা আমরা সংজ্ঞা অনুসারে পেয়েছি আরহেনিয়াসের মত অনুসারে, ঠিক আছে? তোমাকে ধরো আমি দুটো গ্লাসে বললাম যে অ্যাসিড আছে, দুটো কাঁচের গ্লাসে বললাম অ্যাসিড আছে, ঠিক আছে? এবার অ্যাসিড আছে, তুমি এবারে টেস্ট করবে কি করে? তোমার খুব সহজ টেস্ট, খুব তাড়াতাড়ির মধ্যে টেস্ট করতে গেলে আমরা লিটমাস পেপার দিয়ে টেস্ট করব। তাছাড়া বিভিন্ন রকম নির্দেশকও আছে, ফেনোকথ্যালিন, মিথাইল অরেঞ্জ, তাই তো? তাহলে লিটমাস পেপার তুমি ডুবিয়ে বললে যে হ্যাঁ এটাতেও নীল লিটমাস লাল হচ্ছে, এই কাঁচের গ্লাসে নীল লিটমাস লাল হচ্ছে। তাহলে আমি তোমাকে দুটো যে গ্লাস দিলাম, দুটো গ্লাসেই অ্যাসিড আছে, কিন্তু আমি তোমাকে বললাম যে দুটো গ্লাসে কিন্তু একই রকমের অ্যাসিড নেই। মানে তোমাকে আমি দিয়েছি, আমি বললাম কোনো একটা গ্লাসে অল্প অ্যাসিড আছে, বেশি জল আছে, অন্য একটা গ্লাসে সেখানে অ্যাসিড একটু বেশি আছে, জলও আছে, কিন্তু এই গ্লাসে, এটা ধরো 1 নম্বর গ্লাস, এটা 2 নম্বর গ্লাস, আমি বললাম যে কোনো একটা গ্লাসে অ্যাসিড কম আছে, যে কোনো একটা গ্লাসে অ্যাসিড বেশি আছে। তুমি কি করে বুঝবে? তাই তো, অ্যাসিড স্বাদে টক, আমরা তো সমস্ত অ্যাসিড খেতে পারি না, ঠিক আছে? আমি ধরো দুটো গ্লাস, আমরা লেবুর রস খেতে পারি, তাই বললাম তোমাকে একটা গ্লাসে আমি লেবুর রসের সঙ্গে জল মিশিয়েছি, আর একটা গ্লাসে আমি ফুচকার জল মানে তেঁতুল জল করে আমি সেই তেঁতুল গুলে দিয়েছি জলের মধ্যে। তাহলে লেবুর রস আমরা খাই, তেঁতুল জলও আমরা খাই, সেগুলো অসুবিধা নেই, আমরা খেয়ে টক বুঝতে পারবো, ঠিক আছে? তাছাড়া লিটমাস পেপার টেস্ট করে বুঝতে পারবো। কিন্তু আমি যদি ধরো তীব্র অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, বা যদি তীব্র ক্ষার দিই, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে? তাহলে তুমি তো সবসময় তো সব অ্যাসিড বা সমস্ত ক্ষার তো আর খাওয়া যায় না, যে খেয়ে টেস্ট করে নিলাম, আমি বললাম যে হ্যাঁ এইটা বেশি কষা লাগছে, তার মানে এইখানে অ্যাসিড বেশি আছে, এইভাবে কিন্তু করা যায় না, ঠিক আছে? সবকিছু অ্যাসিড বা ক্ষার তুমি টেস্ট করতে পারবে না। তাহলে কোন অ্যাসিডটা বেশি তীব্র, কোন অ্যাসিডটা কম তীব্র, মানে কোনটাতে আমি বললাম কোনটাতে অ্যাসিড আছে বেশি, কোনটাতে কম আছে, সেটা যদি তোমাকে বের করতে হয়, তার জন্য একজন বিজ্ঞানী আছেন, সেই বিজ্ঞানী নাম হচ্ছে, বিজ্ঞানীটার নাম আমি লিখছি সোরেন পেডের লরিজ সোরেনসেন। দেখবে তোমাদের বইয়ে সোরেনসেন নামটাই পাবে, অ্যাকচুয়ালি ওনার পুরো নামটা এইটা। উনি একজন জার্মান সায়েন্টিস্ট, মানে জার্মানির সায়েন্টিস্ট, ঠিক আছে? 1909 সালে উনি এই একটা স্কেল মানে কি, অ্যাকচুয়ালি কোনো একটা দ্রবণ, লঘু দ্রবণ হতে হবে অবশ্য, লঘু দ্রবণ মানে সে জল মেশানো অবস্থায় আছে, ঠিক আছে? জলীয় দ্রবণ অ্যাকচুয়ালি বলা উচিত। তাহলে সে একটা জলীয় দ্রবণ, সেটা অ্যাসিডিক, কতটা বেশি অ্যাসিডিক বা কতটা বেশি ক্ষারীয়, কতটা বেশি আম্লিক বা কম আম্লিক, অথবা বেশি ক্ষারীয় কম ক্ষারীয়, সেটাকে বোঝার জন্য বা সেটাকে বের করার জন্য উনি একটা স্কেলের প্রবর্তন করেন। উনি একটা স্কেলের প্রবর্তন মানে হচ্ছে উনি একটা নতুন টার্ম ইউজ করেন, সেটাকে বলছেন পিএইচ। উনি এবারে পিএইচ এই মানটা থেকে উনি কি করে বের করলেন, যে এই যে উনি যে নতুন টার্মটা বললেন পিএইচ, সেই পিএইচ থেকে কি করে আমরা বুঝবো যে কোন গ্লাসে আমার বেশি অ্যাসিড আছে, কম অ্যাসিড আছে?
না আমি বললাম পিএইচ একটা স্কেল তৈরি করেছেন, স্কেল মানে নিশ্চয়ই একটা রেঞ্জ থাকবে, ঠিক আছে। উনি একটা পিএইচ এর রেঞ্জ তৈরি করেছেন, সেই রেঞ্জটা হচ্ছে 0 থেকে 14, 0 থেকে 14 মানে 0 থেকে সমস্ত, 0-র পর থেকে সমস্ত পূর্ণ সংখ্যা, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 0 থেকে 14 পর্যন্ত একটা স্কেল তৈরি করেছেন যেটাকে পিএইচ স্কেল বলছে। তাহলে এখন বিজ্ঞানী সোরেনসেনের মতে পিএইচ কাকে বলে, উনি যে কথাটা বলেছেন পিএইচ, সেটা তার সংজ্ঞাটা কি দিয়েছিলেন উনি, ঠিক আছে। তাহলে তার আগে বলে নি যে উনি যে পিএইচ এর কনসেপ্ট বলেছেন পিএইচ, সেই পিএইচ এর পিটা কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার, ঠিক আছে। অ্যাকচুয়ালি জার্মান একটা শব্দ আছে পেটেন্ট, তারই সেটাকে ইংরেজি করলে হয় পাওয়ার, অথবা অনেক বইয়ে লেখা আছে পোটেনশিয়াল, সেইখান থেকে পি কথাটা আসে। আর এইচ, এই এইচটা আসে অ্যাকচুয়ালি যে লঘু জলীয় দ্রবণ করেছি সেটা অ্যাকচুয়ালি অ্যাসিডিক মানে এইচ প্লাসের দ্রবণ বলা হয়েছে, মানে এই এইচ প্লাসের দ্রবণ কথা বলা হয়েছে। তাহলে পিটা পাওয়ার, ঠিক আছে, বা পোটেনশিয়াল। এই পিটা আসছে কোথা থেকে বললাম, পাওয়ার, বা বললাম পোটেনশিয়াল বিভব, আর এইচটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচ প্লাস, অ্যাকচুয়ালি এইচ প্লাস, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইচ প্লাস পাওয়ার সবকিছুই বুঝলাম, কিন্তু এবার সোরেনসেনের পিএইচ এর আসল সংজ্ঞাটা কি, তাহলে আমরা এটাকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এবারে পিএইচ, উনি কি বলেছেন না পিএইচ হচ্ছে, উনি ওনার মতে পিএইচ বলছে যে ঋণাত্মক লগারিদম, লগারিদম লগ অ্যাকচুয়ালি লগারিদমের অঙ্ক তোমাদেরকে ভবিষ্যতে করতে হবে উঁচু ক্লাসে, ঠিক আছে। কোনো একটা বড় সংখ্যাকে সেটাকে তুমি যদি ছোট করে মানে একটা নির্দিষ্ট মানের মধ্যে আনতে চাও ছোট করে, ঠিক আছে, একটা মানে পারফেক্ট একটা ঠিকঠাক মান যদি আনতে চাও, তাহলে তোমাকে এই লগারিদম, যেটাকে সংক্ষেপে লগ LOG লেখে, লগ এইটা তুমি ইউজ করতে পারবে, ঠিক আছে। তাহলে এই লগারিদমের এই যে লগ, উনি বলছেন ঋণাত্মক লগারিদম, কার ঋণাত্মক লগারিদম না অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস, অথবা বলতে পারো এইচ প্লাসের গারত্ব, কিন্তু এখানে নিধান বা বেস হতে হবে 0। তাহলে সোরেনসেন, বিজ্ঞানী সোরেনসেনের মত অনুসারে পিএইচ কাকে বলে না পিএইচ হচ্ছে এইচ প্লাস লঘু দ্রবণ, লঘু জলীয় দ্রবণে এইচ প্লাস আয়নের গারত্ব, লঘু জলীয় দ্রবণের এইচ প্লাস আয়নের গারত্ব, কিন্তু সে গারত্বটা কি গারত্ব, ঋণাত্মক লগারিদম। তাহলে লঘু জলীয় দ্রবণের ঋণাত্মক এইচ প্লাসের লঘু জলীয় দ্রবণের এইচ প্লাসের গারত্বের ঋণাত্মক লগারিদমই হচ্ছে পিএইচ। লঘু জলীয় দ্রবণের এইচ প্লাস আয়নের গারত্বের ঋণাত্মক লগারিদমই হলো পিএইচ। এবং এই পিএইচ এর স্কেলটা কত থেকে কত পর্যন্ত হয় বললাম, 0 থেকে 14 পর্যন্ত। উনি যে এই জিনিসটা বলেছেন, এই যে ঋণাত্মক লগারিদম কার এইচ প্লাস এর গারত্ব, মানে কতটা এইচ প্লাস আছে, ওই যে গ্লাসের কথা বললাম, কোন গ্লাসে আছে বেশি কোনটা কম আছে, যা আছে তার ঋণাত্মক লগারিদম করলে যে মানটা পাবো সেটা পিএইচ, ঠিক আছে। তাহলে এই যে পিএইচ এর কথা, এইখান থেকে যে আমি এইচ প্লাস এর কথা বললাম, তার মানে শুধু এখানে আম্লিক কথা বললাম, মানে এইচ প্লাস কম বেশি, এইচ প্লাস এর গারত্ব কম বেশি এর উপর বেশ করে বললাম। আমরা কিন্তু OH মাইনাস এর কথা বলিনি, OH মাইনাস এর কথা বলিনি, কিন্তু আমরা OH মাইনাস এর স্কেল তৈরি করতে পারবো। OH মাইনাস স্কেল বলতে উনি কিন্তু পিএইচ এর স্কেল করেছিলেন, আমরা POH এর সংজ্ঞাটাও এখানে লিখে দিচ্ছি, ওই একই জিনিস লিখতে হবে, log 10 অ্যাক্টিভিটি অফ OH মাইনাস, OH মাইনাস এর গারত্ব, ঠিক আছে। এইটা আমরা বেশি এর উপর ফোকাস করবো না, আমাদের ফোকাসটা হবে কার উপর, পিএইচ। তাও তোমরা POH এ জেনে রাখো, ঠিক আছে। এইচ প্লাস এর কথা বলেছে, আমি কিন্তু এখানে OH-টা বললাম, OH-টাও এইভাবে একই রকম ভাবে করতে হয়। তাহলে আমরা এই যে লেবুর রস বলো, তুমি তেঁতুল জল বলো, ঠিক আছে, তুমি কফি খাচ্ছ, সেই কফি বলো, তুমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, তুমি খাবার সোডা কোনো জিনিসে দেওয়া হয়, ঠিক আছে, আমাদের রক্ত কেমন টেস্ট, এগুলো সবই কিন্তু জানো। এগুলো প্রত্যেকটাই কোনটা আম্লিক কোনটা ক্ষারীয় সেইটারই ধারণা দেওয়ার জন্য এই স্কেলটা করা হয়েছে, এবং এই স্কেলটা বলে দেয় যে কোনটা বেশি তীব্র কোনটা মৃদু। তাহলে এই যে স্কেলটা করা হয়েছে পিএইচ এর স্কেল, এই পিএইচ এর স্কেলটা আমরা একবার লিখবো পুরোটা,
কত থেকে কত পর্যন্ত স্কেল বললাম? পিএইচ এর স্কেলটা হচ্ছে 0 থেকে 14, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? এইটা একটা এরকম করে মার্ক করলাম, 8, 9, 10, 11, 12, 13, 14। আমি কিন্তু 14 পর্যন্ত করলাম, সাথে একটা মার্ক করেছি। অ্যাকর্ডিং টু সোরেনসেন অনুযায়ী, মানে সোরেনসেন বিজ্ঞানীর মতানুসারে পিএইচ এর স্কেলে বলা হয়েছে যদি কোনো একটা দ্রবণের পিএইচ এর মান যদি 7 তার থেকে কম হয়, 7-এর থেকে যদি কম হয়, তাহলে সেটা আম্লিক হবে। তার মানে যত এই দিকে মানটা যাবে তত আম্লিক। এবার যত এই দিকে যাবে মানে 7-এর কম হলেই মানে সেটা তুমি কি বলতে পারবে? সেটাকে তুমি বলতে পারবে আম্লিক। 7-এর কম হলেই সেটাকে তুমি বলতে পারবে আম্লিক। মানে 7-এর থেকে কম বলতে তুমি বলতে পারো 6.9 আম্লিক, 5.6 আম্লিক। তাহলে আচ্ছা 6, 5, তাহলে এটা আম্লিক, এটা আম্লিক, এটা আম্লিক, কিন্তু তাহলে পার্থক্যটা কি? সবই তো অ্যাসিড, আম্লিক মানে অ্যাসিড, তাহলে সবই তো অ্যাসিড। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে 6-এর আম্লিকতা যা, তার থেকে 5 যদি হয় পিএইচ এর মান, তাহলে তার আম্লিকতা বেশি। যত এই মানটা পিএইচ এর মানটাই কমের দিকে যাবে, মানে সেই অ্যাসিডটা তত বেশি তীব্র, মানে তার মধ্যে অ্যাসিডের পরিমাণটা বেশি আছে। আমি কিন্তু লঘু দ্রবণ করেছি, মানে অ্যাসিডের মধ্যে জল মেশানো আছে, কিন্তু তোমাকে যদি ওই যে গ্লাসগুলোর মধ্যে দিয়ে দেয় আলাদা আলাদা অ্যাসিড, তাহলে তোমাকে দেখতে হবে যে পিএইচ এর মান কোনটাতে বেশি, এটা দেখা যায়, সেটা আমরা পরে বলছি। তো প্রত্যেকটাই তুমি দেখে নিতে পারো, তাহলে পিএইচ এর মান কোনটাতে বেশি তুমি সেই মান দেখেই বুঝতে পারবে তাহলে কোন গ্লাসে অ্যাসিড তুলনামূলক বেশি আছে, অ্যাসিডের সংখ্যা, অ্যাসিড H+ এর সংখ্যাটা বেশি আছে। তাহলে যত এই মানটা কমের দিকে যাবে সেই অ্যাসিড তত বেশি তীব্র, মানে যত 0-র কাছাকাছি হবে তত বেশি তীব্র, ঠিক আছে? এইবার দেখো আমি 7 থেকে এবারে উপর দিকে যাচ্ছি, যত 7-এর বেশি হবে পিএইচ এর মান তত বেশি হবে ক্ষারীয়, যত বেশি মানটা এদিকে যাবে তত সেটা হবে তীব্র, মানে তীব্র ক্ষারীয়। তার মানে যার পিএইচ এর মান হবে 14, সেই ক্ষারটা হচ্ছে সব থেকে বেশি স্ট্রং, সব থেকে তীব্র। তাহলে এদিকে যত কমবে তাহলে ক্ষারকত্ব কমবে, খুব স্বাভাবিক। তোমাকে একটা সিম্পল বলে, তুমি যদি তেঁতুল জল নাও, তেঁতুল জল, টার্টারিক অ্যাসিড, তার দেখবে মানটা এইরকম জায়গায় বেরোবে। কিন্তু মানুষের রক্ত, আমরা অনেক সময় দেখি রক্ত যদি আঙুল টাঙুল কেটে যায়, আমরা তাড়াতাড়ি মুখে রক্তটা খেয়েও নিই, কেমন একটা নোনতা লাগে। রক্তের কিন্তু পিএইচ এর মান হচ্ছে 7-এর থেকে একটুকু বেশি, 7.4। সেই জন্য মানুষের রক্তের পিএইচ হচ্ছে কিন্তু, মানে পিএইচটা যেহেতু 7-এর থেকে বেশি, তাই মানুষের রক্তটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে? এরকম আরো কিছু উদাহরণ তোমাদেরকে বলবো। তাহলে মনে রেখো যে পিএইচ এর মান, এই যে পিএইচ এর মান 7-এর থেকে যত কমের দিকে আসবে তত বেশি আম্লিক হবে, যত 7-এর থেকে বেশি যাবে তত বেশি ক্ষারীয় হবে। আর যদি পিএইচ এর মান 7 হয়, পুরোপুরি 7, যদি পিএইচ এর মান পুরোপুরি 7 হয়, তাহলে সেটা হবে প্রসম, মানে সেটা অ্যাসিডও নয় ক্ষারও নয়, ঠিক আছে? তাহলে পিএইচ এর মান 7 হলে সেটা অ্যাসিডও নয় ক্ষারও নয়, তাকে বলবো প্রসম। যেমন জল, বিশুদ্ধ জল সেটা অ্যাসিডও নয়, আম্লিকও নয়, ক্ষারও নয়। সেটা জল কি খেতে টকও হয় না, নুনটাও হয় না, ঠিক আছে? এবার যদি নুন মিশিয়ে দাও সেটা আলাদা কেস, তাহলে তো পিএইচ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একদম বিশুদ্ধ জল যদি হয়, তার মধ্যে যদি কোনো লবণ যদি না থাকে, তাহলে সেই জলের পিএইচ হবে 7। আরেকটা জিনিস কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখবে, এই যে মানটা বিজ্ঞানী সোরেনসেন করেছেন সেটা কিন্তু রুম টেম্পারেচার, মানে ঘরের উষ্ণতায়, এবং সেই উষ্ণতাটা ধরা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে উনি যত পরীক্ষা করে দেখেছিলেন সেই পরীক্ষাটা কিন্তু রুম টেম্পারেচারে করেছিলেন, ঘরের উষ্ণতায়, মানে ঘরের মধ্যে পরীক্ষা করছেন যেখানে টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এই মানগুলো সবই কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেডে উনি কিন্তু ক্যালকুলেট করেছেন। তাহলে আমি এটা আরেকবার হাইলাইট করছি যে পিএইচ এর যে স্কেল আছে সেটা স্কেলটা হচ্ছে 0 থেকে 14। যদি 7 হয় তাহলে সেটা হবে প্রসম দ্রবণ, যদি 7-এর থেকে কম হয় সেটা হবে আম্লিক, যত কম হবে তত তীব্র আম্লিক, ঠিক আছে? যদি তোমাকে বলে আচ্ছা তুমি বলো তো পিএইচ 4.5 আর পিএইচ 3.5 কোনটা বেশি তীব্র, তা তুমি কি বলবে?
পিএইচ 3.5, মানে ধরো তোমাকে দিল পিএইচ একটা মান দিল 3.5 আর একটা পিএইচ এর মান দিল 4.5। আচ্ছা যদি তোমার বলে কোনটা বেশি তীব্র, অবশ্যই এটা তীব্র। পিএইচ যত জিরোর দিকে যাবে সেইটা তীব্র আম্লিক, তীব্র আম্লিক। আচ্ছা এই একটা কথা যদি তোমাকে বলা হয় যে পিএইচ এর মান 7 থেকে উপর দিকে গেলে ক্ষারীয়, তাহলে যদি পিএইচ 11 হয় তাহলে সেটা যত ক্ষারীয়, পিএইচ 9টা হচ্ছে তার থেকে কম ক্ষারীয়, যত এইদিকে যাবে ক্ষারকত্ব বাড়বে। ওকে, অবশ্যই আমার সঙ্গে বইয়ে একবার কিন্তু মিলিয়ে নেবে। তাহলে পিএইচ এর স্কেলটা আমরা দেখলাম, 25 ডিগ্রি সেন্টিগ্রেডের পিএইচ এর স্কেলটা বিজ্ঞানী সোরেনসেন প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, জার্মান বিজ্ঞানী, নামটা শুনে দেখো সোরেনসেন, কিন্তু পুরো নামটা আমি লিখে দিয়েছিলাম। ঠিক আছে, সোরেনসেন, বাঙালি বাঙালি নামটা মনে হলো, কিন্তু উনি জার্মানের বিজ্ঞানী। এবার আমি তোমাদের এখানটায় বলতে চাইছি যে যদি ধরো এই যে আমাদের বিভিন্ন রকম খাবার বিভিন্ন রকম খাবার বলতে আমরা ধরো খাবার বলতে আমি যেমন বলি, যদি আমরা লেবুর রস বলছি, এই যে তেঁতুল জল বলছি, তারপর আমরা যদি বলি মিল্ক, ঠিক আছে, দুধ বা কফি, বা যদি তোমাদেরকে বলি যে আচ্ছা সমুদ্রের জল, লবণ জল, সমুদ্রের জল নোনা, তার নিশ্চয়ই তার পিএইচ কত হবে, 7-এর থেকে বেশি। ওকে, আবার দেখো খাবার সোডা, তাই না, চপ সিঙ্গাড়া এই সমস্ত করার সময় বাড়িতে অনেক সময় খাবার সোডা দেওয়া হয়। ঠিক আছে, খাবার সোডা কিন্তু ক্ষারীয় প্রকৃতির, খাবার সোডা জলের মধ্যে দিলে কিন্তু ক্ষার উৎপন্ন হয়, ক্ষারীয় প্রকৃতির। ঠিক আছে, আচ্ছা আর তাছাড়া NaOH KOH, যাদের মধ্যে OH থাকবে তারা তো ক্ষার হবে, কারণ তাদের পিএইচ এর মান সবসময় 7-এর থেকে বেশি হবে। তাহলে আমরা পিএইচ এর 3টে মান দেখলাম, যে একটা 7 হতে পারে সেটা হবে প্রশম, আর একটা হতে পারে 7-এর থেকে কম সেটা হবে আম্লিক, আর একটা হতে পারে 7-এর থেকে বেশি সেটা হচ্ছে ক্ষারীয়। এটা হচ্ছে আম্লিক আর এটা হচ্ছে ক্ষারীয়। ওকে, তাহলে আমরা এই পিএইচ এর এই জিনিসটার উপর দেখলাম। তাহলে এবার তোমাকে যদি উদাহরণ দিই যে 0 থেকে এই যে 14 স্কেল পর্যন্ত করলাম, ঠিক আছে, একদম 0 কার হতে পারে, ব্যাটারি জল। ব্যাটারি জল দোকানে আমরা যখন ব্যাটারি ভাড়া করি, যে ব্যাটারি বক্স, ব্যাটারিগুলো দেখেছো তো, বড় বড় বক্স, ঠিক আছে, বা বাড়িতে অনেক সময় ব্যাটারি রাখা থাকে যার মধ্যে অ্যাসিড জল থাকে, সেই অ্যাসিডটা হচ্ছে খুব তীব্র অ্যাসিড, তার মানে তার পিএইচ এর মান প্রায় 0-র কাছাকাছি। ঠিক আছে, তাছাড়া আরো অ্যাসিড হচ্ছে লেবুর রস বলো, আপেল বলো, তেঁতুল রস বলো, ঠিক আছে, তারপর তুমি কোল্ড ড্রিঙ্কস বলো, সেটাও কিন্তু অ্যাসিডিক, কফি বলো, চা বলো, সেটাও কিন্তু অ্যাসিডিক। ঠিক আছে, দুধ, আচ্ছা মানুষের কিন্তু ইউরিন কিন্তু অ্যাসিড আর বেসের মধ্যেই পড়ে, একটা রেঞ্জের মধ্যে পড়ে। অনেক 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 জিনিস আছে, অনেক পদার্থ আছে যাদের কিন্তু তুমি পুরোপুরি বলতে পারবে না যে এটা অ্যাসিড। অনেকে হয় কি, অনেকে শরীর যদি খারাপ থাকে তাহলে তার ইউরিন কিন্তু অনেক সময় ক্ষারীয় প্রকৃতিরও হতে পারে। যদি শরীরের কিডনিতে বা কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে তার পিএইচ এর মানটা কিন্তু, মানে ইউরিনের পিএইচ এর মানটা কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু অনেকটা নির্ভর করে। আবার যেমন যদি তোমার লালারস, মানে মানুষের যে লালারস বা রক্ত, বা যে বলছে খাবার সোডা, ঠিক আছে, এই যে এই সমস্ত পদার্থগুলো, ঠিক আছে, তারপর NaOH KOH, এগুলো সবই কিন্তু ক্ষারীয়র মধ্যে পড়বে। তাহলে তোমাদের দেখবে, তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখবে তোমাদের বইয়ের মধ্যে যে কোন কোন পদার্থের পিএইচ এর মান কত। রক্তের পিএইচ এর মান কিন্তু অবশ্যই মনে রাখবে 7.4, যদিও মানটা 7.4 থেকে 7.6 এর মধ্যে রাখা হয়। ঠিক আছে, এবং এই যে মানগুলো বললাম, এই মানগুলো কিন্তু কত ডিগ্রি সেন্টিগ্রেডে, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। ওকে, আচ্ছা এই যে টোটাল এই যে মানটা বেরোলো, এবার তুমি বলতে পারো যে স্যার তাহলে পিএইচ এই যে স্কেলটা, আপনি দুটো আমাকে দ্রবণ দিয়েছেন, ঠিক আছে, দুটো একটা গ্লাসে অ্যাসিড আছে আর একটা গ্লাসে অ্যাসিড আছে, কিন্তু কোনোটাতে কম আছে কোনোটাতে বেশি আছে অ্যাসিডের জলীয় দ্রবণ, লঘু জলীয় দ্রবণ। তাহলে আমরা এই যে বলছেন পিএইচ স্কেল, তাহলে এই যে কার পিএইচ কত সেটা মাপবো কি করে, কিভাবে, তার জন্য কি যন্ত্র আছে? অবশ্যই যন্ত্র আছে। তার জন্য যে যন্ত্রটা পাওয়া যায় সেই যন্ত্রটার নাম হচ্ছে পিএইচ মিটার। তার জন্য যে যন্ত্রটা পাওয়া যায় তার নাম হচ্ছে পিএইচ মিটার। অথবা আরেকটা জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে পিএইচ পেপার। পিএইচ পেপার কেমন? তোমরা লিটমাস পেপার অবশ্যই দেখেছো, নীল লিটমাস, লাল লিটমাস, তাই তো? ঠিক লিটমাস পেপারের মতো, তার থেকে একটু দামি, ঠিক আছে, সেই একটা পেপার হয়। তোমরা বইয়ে অবশ্যই এটা বলার সঙ্গে সঙ্গে তুমি একটু চেক করে দেখবে বইয়ে, যে দেখবে একটা রং বেরঙের একটা মানে একটা রং বেরঙের জিনিস দেওয়া আছে। ঠিক আছে, রং বেরঙের জিনিস দেওয়া আছে, মানে আমরা জানি অ্যাসিডে, তীব্র অ্যাসিডে কিন্তু নীল লিটমাস লাল হয়,
মৃদু অ্যাসিডেও নীল লিটমাস লাল হয়, লিটমাসে লাল হয়। কিন্তু পিএইচ পেপারটা এমন একটা পেপারে একটা কালার দেওয়া আছে, অ্যাকচুয়ালি একটু বাদামি কালারের হয় পেপারটা। তুমি ওই পেপারটা কেটে যদি ওই দ্রবণের মধ্যে ডোবাও, তাহলে বিভিন্ন পিএইচ এর মানে তার রংটা বিভিন্ন রকম হয়। পিএইচ পেপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু দামি। ওই পেপারটা দেখতে অ্যাকচুয়ালি একটু ওই বাদামি কালারের বা ইটের কালারের হয়, ঠিক আছে। তো সেই পেপারটা তুমি একটু ছিঁড়ে নিয়ে তুমি প্রত্যেকটা দ্রবণে অল্প ফেলে দাও, দেখবে যেটাতে হয়তো যে এখানে অ্যাসিডটা কম আছে তার কালার একরকম হবে, যেখানে অ্যাসিডটা বেশি আছে তার কালার অন্যরকম হবে। যদি ক্ষার থাকে তাহলে তখন কালার অন্যরকম হবে, ক্ষার কম বেশি থাকলেও কালারগুলো চেঞ্জ হবে। তার মানে ওই পিএইচ পেপারটাতে, ওই পিএইচ এর পেপারের গায়ে ওই পিএইচ পেপারটা যেভাবে মোড়া থাকে এরকম করে একটা ছোট একটা কৌটোর মধ্যে, সেখানে ওই পেপারটার গায়ে পুরো রং এরকম করে রং 0 থেকে 14 পর্যন্ত রং করা থাকে, ঠিক আছে। 0 থেকে 14 পর্যন্ত রং করা থাকে। তুমি যখনই পেপারটা ডোবানোর পর একটা রং দেখতে পাবে, তুমি সেই রংটা দেখে ওই কৌটোটার গায়ে দেখে নেবে যে আমার যে রংটা হলো সেই রংটা কোন স্কেলের মধ্যে পড়ছে। ব্যাস, তুমি ওটাকে চেক করে নেবে, যে স্কেলের মধ্যে পড়বে তার মানে তোমার দ্রবণটা পিএইচ হচ্ছে সেটা। বুঝতে পারলে? তাহলে ওই পিএইচ পেপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পিএইচ মিটারটা তো একটু দামি হবে, তার থেকে অনেক বেশি। এইটা তো স্কুলে আমাদের এগুলো দেখানো সম্ভব নয়, এগুলো বড় বড় রিসার্চ লেভেল বা কলেজের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। কিন্তু পিএইচ পেপার আমরা স্কুলের মধ্যে এগুলো অনায়াসে দেখাতে পারি। পিএইচ পেপার পাওয়া যায় লিটমাস পেপারের মতোই, ঠিক আছে। কিন্তু ওই পেপারটা একটাই কালার হয়, যেটা তুমি দ্রবণে ডুবিয়ে যে কোনো পিএইচ এর মান তুমি ক্যালকুলেট করতে বা বের করতে পারবে, ঠিক আছে। তাহলে পিএইচ পেপার বা পিএইচ মিটারের সাহায্যে এই পিএইচ স্কেলের মানগুলো জানা যায়। ওকে, তাহলে এই পিএইচ এর মান 7, 7-এর কম, 7-এর বেশি, এই যে অনেকগুলো মান আমরা দেখলাম, এইখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো যে কোনো একটা পার্টিকুলার দ্রবণ, কোনো একটা লঘু জলীয় দ্রবণ, সেটা আম্লিক না ক্ষারীয়। আম্লিক যদি হয় কতটা বেশি আম্লিক, মানে তীব্র আম্লিক না মৃদু আম্লিক, আর যদি ক্ষারীয় হয় তাহলে সেটা তীব্র ক্ষার না মৃদু ক্ষার, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, এই পিএইচ এর কথা বলতে গিয়ে তোমাদের এর সঙ্গে রিলেটেড একটা কথা বলা যেতে পারে। কিরকম কথা? ধরো আমাদের দাঁতের এই যে সাদা অংশ, এটা এই যে এনামেল, এই এনামেলটা হচ্ছে সব থেকে কঠিন, সব থেকে শক্ত, তাই না? আমরা এই দাঁতের মধ্যে দেখো সমস্ত কঠিন জিনিসকে কিন্তু চিবিয়ে আমরা খাচ্ছি, ঠিক আছে। এই দাঁতের এই যে এনামেলটা যেটা দিয়ে তৈরি হয় অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে। যে কোনো হাড় বা হাড় জাতীয় জিনিসের মধ্যে তো থাকে, এই শক্ত জিনিসের মধ্যেই ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে। তো এই ক্যালসিয়াম ফসফেট মানে Ca3PO4 এই ক্যালসিয়াম ফসফেটের সঙ্গে হাইড্রোক্সাইডও যুক্ত থাকে। যাই হোক, তবে এটা মেন উপাদান আমাদের এই যে দাঁতের সব অংশগুলো বলছি। আমরা এটা খেয়াল করবে, আমরা প্রত্যেকদিন যা খাচ্ছি মানে সকালে উঠে তুমি বিস্কুট খাও, চা খাচ্ছ, দেখো চাটাও অ্যাসিড, বিস্কুটটার মধ্যে গুলে নিয়ে বিস্কুটটা শর্করা জাতীয় জিনিস, সেটা শর্করা জাতীয় জিনিস আমাদের মুখে লালা রসের মাধ্যমে এগুলো ভেঙে গিয়েও কিন্তু অ্যাসিড তৈরি হয়। তুমি যা খাচ্ছ, ভাত খাচ্ছ, সেটাও কিন্তু অ্যাসিড তৈরি হচ্ছে। তুমি মিষ্টি জাতীয় জিনিস খাও, অ্যাসিড তৈরি হচ্ছে। দেখবে বাচ্চাদের কিন্তু ছোটদের ভয় দেখানো হয় যে এই তুই চকলেট খাস না, দাঁতে পোকা লেগে যাবে, তাই না? তা এরকম যে ভয় দেখানো, এই যে ভয় দেখানোর অ্যাকচুয়াল কারণটা কি? যে ওই চকলেট জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো তো মিষ্টি জাতীয় জিনিস, ওগুলো ভেঙে গিয়ে কি তৈরি করে? ওগুলো ভেঙে গিয়ে সব অ্যাসিড তৈরি করে। অ্যাসিড তৈরি করে মানে কি? তার পিএইচ এর মানটা কি হয়ে যাবে? পিএইচ এর মানটা 7 থেকে কমে যাবে। আর পিএইচ এর মানটা যদি 7 থেকে কমে যায়, তাহলে অনেক রকম এই দাঁতের এই কিন্তু এই যে এনামেলটা, যেটা ক্যালসিয়াম ফসফেট, এটা কিন্তু ভাঙতে থাকে, দাঁত ক্ষয় হতে থাকে, দাঁত কিন্তু ক্ষয়ে যায়, ঠিক আছে। আমরা যাই খাই তাই কিন্তু ম্যাক্সিমাম যাই খাই কিন্তু তাতেই কিন্তু অ্যাসিড তৈরি হয়। তাহলে আমরা খাওয়া বন্ধ করতে হবে, সেটা কি হবে? হবে না। তাহলে কি করতে হবে? তাহলে নিশ্চয়ই আমাদেরকে এমন কিছু জিনিস ব্যবহার করতে হবে যাতে ওই অ্যাসিডের ধর্মটাকে নষ্ট করে দেয়। তাহলে আমি কি ব্যবহার করবো? তাহলে অ্যাসিডের ধর্ম নষ্ট করতে গেলে কি চাই? ক্ষার চাই, কারণ অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে লবণ জল হয়ে যাবে, ব্যাস ওই অ্যাসিডটা বেরিয়ে চলে আসবে ওখান থেকে। তাহলে ক্ষার জাতীয় জিনিস আমরা কি করি? আমরা দেখো সকালবেলায় আমাদেরকে বলা হয় যে প্রত্যেকদিন 2 বার করে পেস্ট করা উচিত, দাঁত মাজতে বলা হয়। ওই পেস্টের মধ্যে এমন একটা ক্ষারীয় উপাদান থাকে, সেই ক্ষারীয় উপাদান কি করে? ওই অ্যাসিডটাকে, ওই গোড়ায় ওই অ্যাসিড যা জমে আছে সেগুলোকে বের করে নিয়ে চলে আসে। সেই জন্য দাঁত মাজা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেটা অবশ্যই একদিনে 2 বার।
ঠিক আছে, একদিনে দুবার মানে 10 ঘন্টা 12 ঘন্টা অন্তর অন্তর অবশ্য করতে হবে। ঠিক আছে, তাহলে দাঁত ক্ষয়কে রোধ করতে গেলেও কিন্তু আমাদের ক্ষার জাতীয় পদার্থ মানে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, যেটা আমরা পেস্ট বলছি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই, দেখো আমরা যা কিছু খাচ্ছি সবই তো অ্যাসিড, তাহলে কিন্তু আমাদের রক্ত কিন্তু ক্ষার, রক্তের পিএইচ বললাম 7-এর থেকে বেশি। তাহলে আমাদের শরীরের মধ্যে আমরা অ্যাসিড খাচ্ছি কিন্তু সবই, কিন্তু রক্তের কিন্তু পিএইচটা কখনোই 7-এর থেকে কমে যাচ্ছে না। তাহলে আমাদের সিস্টেমের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা কিন্তু ওই পিএইচটাকে মানে রক্তের পিএইচ যেটা 7-এর থেকে বেশি আছে সেটাকে মেনটেন করছে, যাতে ওকে 7-এর থেকে কমতে দিচ্ছে না। তাহলে বুঝতে পারছো তাহলে কেমন সৃষ্টি, এরকম জীব জগতের সৃষ্টিটা কেমন, মানে এই যে মানুষ বা প্রাণীদের ক্ষেত্রে এই যে সৃষ্টিটা, এই সৃষ্টিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। মানুষের রক্ত যদি কোনো কারণে অ্যাসিড হয়ে যায়, তাহলে তার শরীরে কিন্তু রোগ ব্যাধি বাসা বাঁধবে, মানে প্রচুর রোগ ব্যাধি দেখা যাবে, একটা থেকে অন্য আরেকটা, তার থেকে আরো বেশি রোগ কিন্তু দেখা যেতে পারে। বুঝতে পারলে? তাহলে মানুষের রক্তের পিএইচ কিন্তু 7-এর থেকে কমে না, সিস্টেম কিন্তু এমনই থাকে, কিন্তু বাই চান্স শরীরে গন্ডগোল হলে কিন্তু কমতে পারে। ঠিক আছে, তাহলে এটা যাতে না হয় সেই জন্য আমাদেরকে নিজেদের মানে সচেতন থাকতে হবে, আমাদেরকে সেরকম খাবার বা এই যেগুলো বলা হচ্ছে এই যে দাঁতের ক্ষয় এগুলোকে রোধ করার জন্য পেস্ট করা, এগুলো অবশ্যই মেনটেন করতে হবে। ঠিক আছে, আচ্ছা আর আমরা যদি এখন বলি যে কৃষিকাজে বা মৎস্য চাষের এই যে পিএইচ এর কথাটা বললাম, এই পিএইচটা কৃষিকাজের ব্যাপারেও কি ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট। দেখো অনেক চাষি মানুষ আছেন, কৃষকরা আছেন যাদের মাটি কিন্তু সচরাচর মাটি কি করে, মাটি চাষ করে মাটি বর্ষণ করে সেটাকে কি করে, মাটির মধ্যে অনেক সময় একটু ক্ষার জাতীয় পদার্থ দেয়। ঠিক আছে, ইউরিয়া একটা সার। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা এই যে মাটিতে পিএইচ এর ব্যাপারটা কি করে আসে, মানে এই কৃষির ক্ষেত্রে পিএইচ এর ব্যাপারটা কি করে আসে না, যখন মাটিতে সার দেওয়া হয়, যখন বিভিন্ন রকম সার দেওয়া হয়, বিভিন্ন রকম সার বলতে যেমন একটা সারের কথা বলছি, অ্যামোনিয়াম ফসফেট NH4 2SO4। ঠিক আছে, অ্যামোনিয়াম ফসফেট বা অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, এই সমস্ত এগুলো কিন্তু মাটিতে কিন্তু সার হিসেবে ব্যবহার করা হয় এখানে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য। কিন্তু এরা কি করে, এই যে বৃষ্টির জল বা কৃষকরা যখন জল দেয় মাটিতে, তখন এই জলের সঙ্গে এরা বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। আমি পুরো বিক্রিয়াটা লিখছি না, এখান থেকে বুঝতে পারছো কি অ্যাসিড দেওয়া হবে, এখানে সালফিউরিক অ্যাসিড, এখান থেকে বুঝতে পারছো কি অ্যাসিড হবে, নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, আর বুঝতে পারছো সঙ্গে কি হবে, NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যাসিড তৈরি হচ্ছে, কিন্তু এই অ্যাসিড যেগুলো তৈরি হচ্ছে তীব্র অ্যাসিড, আর NH4OH যেটা তৈরি হবে সেটা মৃদু ক্ষার। তাহলে কার ধর্মটা বেশি, অ্যাসিডের ধর্মটা বেশি। তাহলে মাটিটা কি হবে, অ্যাসিড হয়ে যাবে, মাটিটা কিন্তু অ্যাসিড হয়ে যাবে। তখন কি করা হয়, তখন কিছু চুন মিশিয়ে দেওয়া হয়, মাটির মধ্যে কিছু চুন মিশিয়ে দেওয়া হয়। চুন মিশিয়ে দিলে কি হবে, চুন হচ্ছে কি জিনিস, ক্ষার জাতীয় জিনিস, পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে ক্ষার জাতীয় জিনিস। ঠিক আছে, এদের সঙ্গে বিক্রিয়া করলে কি হবে, একটা লবণ তৈরি করবে। তাহলে এদের যে ক্ষমতাটা ছিল অ্যাসিড, সেই ক্ষমতাটা নষ্ট হবে। যদি নষ্ট তুমি না করো, এই অ্যাসিড মাটি যদি অ্যাসিডিক হয়ে যায় বেশি, তাহলে মাটিতে চাষ ভালো হবে না, ফসল ভালো হবে না। ঠিক আছে, কারণ অ্যাসিডিক মাটিতে কিন্তু মানে আম্লিক যে মাটি, সেই মাটিতে কিন্তু কোনো উদ্ভিদ ঠিকঠাক বেঁচে থাকতে পারে না। ঠিক আছে, আচ্ছা ঠিকঠাক বেঁচে থাকতে পারে না মানে একটা সুন্দর উদাহরণ দেখবে এই যে তেঁতুল গাছ বা লেবু গাছ বা বিশেষ করে তেঁতুল গাছের নিচে দেখবে সচরাচর কিন্তু ঘাস দেখা যায় না। তেঁতুল গাছের গোড়াতে দেখবে ঘাস দেখা যায় না। তেঁতুল গাছের তেঁতুল পাতা তো সব অ্যাসিড, তাতে কি হয়, ওগুলো সব মারা যায়, সহজে ঘাস তৈরি হয় না তেঁতুল গাছের গোড়াতে। এটা লক্ষ্য রাখবে, আমি তোমাদেরকে বললাম। তাহলে অ্যাসিড হলে এটা হয় না, তাহলে আমাকে কি করতে হবে, ক্ষার দিতে হবে, আমি চুন দেবো। আবার ইউরিয়া যেটা দিচ্ছি, ইউরিয়া যেমন ফসলের জন্য সাহায্য করে, ইউরিয়া কিন্তু ক্ষার জাতীয় পদার্থ, সেটাতেও কিন্তু কাজ হয়। তাহলে কৃষিক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব আছে, যে পিএইচ যেটা 7-এর কমে যাচ্ছে তাকে যদি মোটামুটি 7 আনতে চায় তাহলে ক্ষার দিয়ে দাও, তাহলে অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া করে লবণ তৈরি করবে। ঠিক আছে, তাহলে কৃষিক্ষেত্রেও কিন্তু পিএইচ এর একটা গুরুত্ব আছে। কৃষিক্ষেত্রে কি প্রবলেম হয়, এই অ্যাসিডিক হয়ে যায় বলে এটা প্রবলেম, সেটাকে সলিউশন কি করে করবে, ক্ষার দিতে হবে। ঠিক একই জিনিস আমি বলতে পারি মৎস্য চাষীদের জন্য।
ফিশারিজ যারা মাছ চাষ করে তাদের ক্ষেত্রে কি হয়, মাছ চাষে পুকুর ডোবাতে ভেরিতে যেমন মাছ চাষ হয়, সেই মাছ চাষের সময় কি হয়, ওই পুকুরের মধ্যে কি হয়, ওই যে মাঠের জল যেটা অ্যাসিডিক হয়ে গেছে, সেই জল কিন্তু অনেক সময় কি হয়, অনেকে দেখবে কৃষক অতিরিক্ত জল হয়ে গেলে মাটি কেটে দেয়, জল বেরিয়ে চলে আসে, সেই জলটা বেরিয়ে যদি পুকুরে পড়ে তাহলে পুকুরটাও কি হবে, অ্যাসিডিক হয়ে যাবে, আম্লিক হয়ে যাবে, তাই তো? তাহলে তখন কি করতে হবে, তখন তোমার প্রতিকারের উপায়টা কি, তখন তোমাকে সেটাতে চুন দিতে হবে আবার, তাই তো? সেখানে আবার চুন দিতে হবে, চুন দিলেই কি হবে, কিছু ওই যে অ্যাসিড ধর্মটা ছিল সেটা ওই ক্ষারের সঙ্গে যুক্ত হয়ে লবণ জল হয়ে যাবে, মানে অ্যাসিডিক ক্ষমতাটা কমে যাবে অ্যাসিডের। তাহলে অ্যাসিডিক ক্ষমতা কমে যাবে মানে তাহলে পুকুরের মধ্যে যে সমস্ত জীবজন্তুগুলো বেঁচে থাকে, বিশেষ করে মাছ, তাহলে সেই মাছেরা কিন্তু অ্যাসিডিক আম্লিক থাকলে জল, সেক্ষেত্রে মাছেদের কিন্তু ঠিকঠাক পুষ্টি হয় না বা বৃদ্ধি হয় না, বাড়ে না। সেই জন্য চুন দিতে হয় মাঝে মাঝে পুকুরে, ঠিক আছে? তাহলে কৃষিক্ষেত্রে, মৎস্য চাষে বা আমাদের শরীরের মধ্যে পিএইচ এর গুরুত্ব কিন্তু খুব বেশি, অনেক বেশি। এটা তো কয়েকটা টার্ম বলা হয়েছে, এটা তো কয়েকটা জিনিস, দাঁতের ক্ষয়, কৃষিকাজ আর মৎস্য চাষ, এই কয়েকটা কথা বললাম। তোমরা ভবিষ্যতে পিএইচ এর গুরুত্ব কি আমাদের শরীরে, আমি এই যে বললাম মানুষের রক্তের পিএইচ কেন চেঞ্জ হয় না, এত আমরা অ্যাসিডিক জাতীয় জিনিস খাই, তাছাড়া আমাদের পাকস্থলীতেও কিন্তু HCl ক্ষরণ হয়, পাকস্থলীতেও HCl ক্ষরণ হয়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু আমাদের রক্তের পিএইচ কখনো 7 থেকে কমে না, 7 বেশি থাকে, 7.4 এর কাছাকাছি। তাহলে মানুষের রক্ত হচ্ছে ক্ষারীয় প্রকৃতি। তাহলে আরো অনেক গুরুত্ব তোমরা পিএইচ এর পরে পাবে। তা আমি জেনারেল একটা ধারণা দিলাম তোমাদেরকে পিএইচ এর ব্যাপারটাই। তো তোমরা পরে আবার যখন আমরা পিএইচ এর উঁচু ক্লাসে পিএইচ এর ব্যাপার আসবে, তখন আবার নিশ্চয়ই তোমাদের এই কনসেপ্টটা একটু কাজে লাগবে। পিএইচটা কি, পিএইচ এর স্কেলটা কতটা, কোন স্কেল 7 হলে কি হয়, 7 থেকে কম হলে কি হয়, 7 থেকে বেশি হলে কি হয়, ঠিক আছে? পিএইচ এর মান দিয়ে অনেক সময় প্রশ্ন থাকে এমসিকিউ, সেগুলো ভালো করে লক্ষ্য করতে হবে, ঠিক আছে? আর পিএইচ এর গুরুত্ব, এই 3টে গুরুত্বের কথা বললাম। দাঁত যদি ক্ষয় হয় সেটা কি কারণে ক্ষয় হয়, সেটা আমি কিভাবে প্রতিকার করতে পারি, কৃষিকাজে কিরকম ভাবে প্রতিকার করতে পারি, আবার মৎস্য চাষেও আমরা কিরকম ভাবে অ্যাসিডের ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে পারি, সেটা আমরা বললাম। ওকে, আশা করি তোমাদের এইটা একটু কাজে লাগবে, বইয়ের সঙ্গে একটু মিলিয়ে দেখবে। ওকে, থ্যাংক ইউ।